আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে পাকিস্তানের গণঅভ্যুত্থান। আর বর্তমানে পরিস্থিতিতে যেটা আমরা খবর পাই যে পাকিস্তানের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন খোলা হয়েছে কিনা জানি না। তবে তাদের যে যেটা নিয়ন্ত্রণ করে ইন্টারনেট, সেই ইন্টারনেটের ব্যাপারে যা বলেছে যে একটা মানে বাংলাদেশে যেরকম হয়েছিল যে এমনি এমনি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া কিংবা স্যাটেলাইটে পানি ঢোকার কারণে বন্ধ হয়ে যাওয়া, এইগুলো বিষয়গুলো যে উল্টাপাল্টা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেই ধরনের একটা বিষয় হচ্ছে যে পাকিস্তানের যে প্রধান ইন্টারনেট নিয়ন্ত্রণকারী যে সরকার প্রধান আছে, তারা কিন্তু বলেছে যে পাকিস্তানের ইন্টারনেট বন্ধ হওয়ার কারণ হচ্ছে ভিপিএন। এটা কিন্তু খুবই হাস্যকর একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু মোটামুটি বড় একটা আন্দোলনের ডাক দিয়েছে, যেটা পাকিস্তানের ইমরান খানের পক্ষ হয়ে স্টুডেন্টরা নেমেছে। ইমরান খানকে তারা জেলে বন্দি করে রেখেছে এর কারণে। তো যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আন্দোলন হয়, স্টুডেন্টদের গণঅভ্যুত্থান, মানে প্রথমে তো কোটা আন্দোলন ছিল, পরবর্তীতে গণঅভ্যুত্থানে পরিণত হয়। তো সেই আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে যে পাকিস্তানরা বাংলাদেশের এই স্টুডেন্টদের আন্দোলনকে পুরা পৃথিবীতে একটা মানে পুরা পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা চালিয়ে গেছে। আর এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা কিন্তু আমাদের স্টুডেন্টদের এবং আমাদের সাপোর্ট করেছে, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে তারা কথা বলেছে। তো এখন আমাদের উচিত তাদের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা এবং তাদের সাপোর্ট করা, আর বিশ্ব দরবারে এই বিষয়টি শেয়ার করা এবং তুলে ধরা। তো সেই হিসাবে আমরা বলতে চাই যে পাকিস্তানের স্বৈরাচারের পতন হোক এবং তারা মুক্তি পাক। এটা আমাদের সবার কাম্য হওয়া উচিত, কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তাদের একটু হলেও ছিটাফোটা ভূমিকা আছে। তার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের স্লোগান নিয়ে বলতে চাই যে তারা বাংলাদেশকে কিন্তু একটা বড় একটা সম্মানে ভূষিত করেছেন। আমরা যখন আমাদের স্বৈরাচার সরকার ছিল, সে বলেছিল যে আমরা হচ্ছে রাজাকার, আমাদের উপাধি ট্যাগ লাগিয়ে দিয়েছিল যে আমরা রাজাকার। তো সবচেয়ে এখন কথা হচ্ছে যে পাকিস্তানের এই তাদের আন্দোলনে বর্তমানে স্লোগান দিছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশকে কতটা একটা মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে তারা, যে তাদের গুরুত্বপূর্ণ একটা আন্দোলনের মধ্যে বাংলাদেশের নাম উঠে এসেছে। তারা বাংলাদেশের যে আন্দোলন সেখান থেকে উদ্ভূত হয়েছে এবং অনেক কি বলে এটাকে, অনেক আর কি প্রেরণা পেয়েছে, যার কারণে তাদের সফলতার সম্ভাবনা অনেক বেশি। ইনশাআল্লাহ তারা সফল হতে পারবে। তো বাংলাদেশে পাকিস্তানের বিষয়টা গেল। তো এই বিষয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা বর্তমানে ভারতের একটা বিষয় নিয়ে খুব তোলপাড় হচ্ছে। সেটা হচ্ছে যে একটা ইন্টার্নি অবস্থায় মনে হয় যে একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে অনেকে মানে গণধর্ষণ বলা যেতে পারে। তো সেইখানে তাদের যে হাসপাতালে আর কি কাজ করতো, সেখানেই তাকে অনেকে মিলে দর্শন করা হয়, যেটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। তো এদের বিচার আমরা চাই, এবং এটা ভারত হোক যেখানেই হোক, আমরা ন্যায়ের পক্ষে, আমরা ন্যায়ের বিচার চাই, অন্যায়ের বিচার চাই। তো যাই হোক, এটি গেল। তো পাকিস্তানের বিষয়ে আমরা যেটা বলতে চাই, পাকিস্তানরা সবসময় আমাদেরকে বন্ধুই ভাবে, আমাদেরকে তাদের মানে একটা অংশ হিসেবে ভাবে। যাই হোক, আর পাকিস্তানের বিষয়ে বলতে গেলে আরেকটা বিষয়, পাকিস্তান আর ভারত বিষয়ে যদি একসাথে বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়টা তুলে ধরি, 1971 সালে বাংলাদেশ সৃষ্টি হয়েছে পাকিস্তানের হাত থেকে আলাদা হয়ে। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ যুদ্ধ করেছে শুধু বাংলাদেশ নয়, ভারত বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তানের বিপক্ষে হিসেবে।
তো এইখানে একটা বিষয় আপনাদের মনে রাখা উচিত যে ভারত কিন্তু বাংলাদেশের পক্ষ হয়ে তারা যুদ্ধ করবে এরকম কিন্তু সিস্টেম না। সিস্টেমটা ঘটানো হয়েছে যে শত্রু শত্রু যেটাকে বলে একজনের শত্রু তার শত্রু আবার তার বন্ধু, মানে হচ্ছে প্রথম জনের শত্রু দ্বিতীয় জন, আর দ্বিতীয় জনের শত্রু তৃতীয় জন আর প্রথম জন বন্ধু, এরকম একটা পরিস্থিতিতে মানে পাকিস্তানে 1947 সাল থেকে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয় এবং ভারত প্রতিষ্ঠিত হয় 1947 সালে, তখন থেকে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একটা বৈরী সম্পর্ক দেখা যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমান্ত, বিশেষ করে কাশ্মীরের যে সীমান্তটা সেটা নিয়ে কিন্তু অনেক মানে সমস্যা একটা তৈরি হয়, অনেক ধরনের মানে এদের সাথে ছোটোখাটো যুদ্ধ কিন্তু লেগেই থাকে 1947 সাল থেকে। তো এই সুযোগে 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের যে যুদ্ধ, সেই সুযোগে কিন্তু ভারতেরা একটা পাকিস্তানের বিপক্ষে হয়ে যুদ্ধ করেছে এই কারণে, মানে পাকিস্তানকে একটা কোণঠাসার মধ্যে রেখে দেওয়া। আর কিছু কিছু লোক আছে যারা পাকিস্তানের পক্ষে এই বিপক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা ওই সময় করে নাই, বা এরকম মানে শেখ মুজিবুর রহমান যে সরাসরি মানে একটা এগেনস্টে গেছে যুদ্ধের জন্য ঘোষণা করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ভারত থেকে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল, মানে বলা যায় যে ভারতের প্ররোচনা বলা যেতে পারে। আর হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য যারা বড় নেতা ছিল, বিশেষ করে মাওলানা ভাসানী আর অন্যান্য আছে, তারা কিন্তু সরাসরি তখন মানে যুদ্ধের ব্যাপারটা আসলে তুলে ধরতে খুব একটা চায়নি, কারণ হচ্ছে যে ভারত বাংলাদেশের উপর একটা আগ্রাসন চালাতে পারে। যাই হোক, আর বর্তমানে যে পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আগে এখন তো মোটামুটি দেশের যে অবস্থা অনেক ভালো, মানে একটা ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, মানে বাংলাদেশের স্বাধীনতার দ্বিতীয়বার স্বাধীনতার পরপরই একটা হত্যাযজ্ঞ এবং মোটামুটি চলেছে, এবং লুটপাটের ব্যাপারটা অনেক লক্ষণীয়। যাই হোক, সেটা হচ্ছে যে ভারত যখন বাংলাদেশ স্বাধীনতার পরে ভারতীয় সেনাবাহিনীরা কিন্তু বাংলাদেশের কোটি কোটি টাকা সম্পত্তি নিয়ে গেছে লুট করে, কোটি কোটি টাকার সম্পত্তি, অর্থ, বিভিন্ন ধরনের জিনিসপত্র, এবং পাকিস্তানের যতগুলা অস্ত্র আছিল সবগুলো অস্ত্র কিন্তু ভারত নিয়ে গেছে। এটা কিন্তু আপনারা কেউ বলেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখতে হবে। আর একটা যুদ্ধ শেষে সাধারণত একটা দল হেরে যাওয়ার পর তারপর কিন্তু তাদের উপর লুটপাট একটু চলবে, এটাই স্বাভাবিক, সব ক্ষেত্রেই হয়ে থাকে। খুব একটা মানে কিছু লোক আছে যে ধরেন যে আপনার এলাকায় যদি এমন একজন লোক থাকে যে সারা কয়েক বছর 15 বছর থেকে আপনাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আসছে, আপনি কি সেই সুযোগ ব্যবহার করবেন না? তার দুর্বলতার সুযোগ, এটা স্বাভাবিক, করতেই পারে। তবে আমাদের উচিত এটা না করা, আর আমাদের আশেপাশে যদি কেউ করতে চায় সেটা প্রতিহত করার চেষ্টা করা। তো যাই হোক, ভারত কিন্তু বাংলাদেশের ব্যাপারে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, রাখতে চায়। মানে বাংলাদেশের কোনো একটা সমস্যা হলেই কেন ভারতকে তার মানে বিষয়ে কথা বলতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। খুব ছোট ছোট বিষয়, মানে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের মানুষ কাকে ক্ষমতায় আনবে কাকে আনবে না, এটা নিয়ে ভারতের যে পরিমাণ মানে চর্চা হয়, বাংলাদেশেও মনে হয় সেই পরিমাণ চর্চা হয় না। আর একটা বিষয় হচ্ছে যে ভারত কীরকম লোক, মানে কীরকম দেশ, তাদের টেন্ডেন্সি কীরকম, কীরকম, এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না। ভারতের মনে হয় তিনটা মনে হয় আর কি আলাদা রাষ্ট্র ছিল, যেটা এখন বর্তমানে ভারতের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে প্রথমে হচ্ছে অরুণাচল, আর হচ্ছে সিকিম, আর একটা হয়তো আছে সেটা আমার খেয়াল হচ্ছে না। যাই হোক, এরা কিন্তু আলাদা স্বাধীন দেশ ছিল, যা ভারত তাদের মধ্যে মানে বলা যায় যে গিলে ফেলেছে। তো বাংলাদেশকে এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা হয়তো করেছে, অথবা
অনেকেই বলছে যে এটা বাংলাদেশকে সরাসরি গ্রাস করার মতো ক্ষমতা তাদের নেই, কারণ বাংলাদেশে যদি তাদের মধ্যে ঢুকে পড়ে, মানে ভারতের মধ্যে ঢুকে পড়ে, তাহলে দেখা যাবে ভারত একটা, মানে ভারত নিজেরই সব কিছু হারিয়ে ফেলতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। যেমন ধরেন যে ভারতের বাংলাদেশের যে প্রথম ম্যাপ হওয়া উচিত ছিল, যেটা হচ্ছে যে অখণ্ড বাংলা একটা আছে, যেটা উল্টাপাল্টা বাংলা ভাগের সময়, মানে যে বাংলাদেশ আর পাকিস্তানের একসাথে করার বিষয়টা, এটা অন্যরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা আসলে হওয়ার কথা ছিল অন্যরকম। তো যাই হোক, ভারতের বাংলাদেশের, মানে বাংলাদেশের উপর কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 7 সিস্টার। বাংলাদেশ যদি ভারতের মানে অনুকূলে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ 7 সিস্টার সংঘর্ষ হইতে পারে, সমস্যা হইতে পারে, যেটা আমরা বাবরের বিষয়টা লক্ষ্য করি অনেক বর্তমানে ভাইরাল একটা বিষয়, যে উই আর লুকিং ফর শত্রুস। তো তিনি যেটা চাইছিলেন যে ভারতের যে 7 সিস্টারের অংশ আছে সেইখানে কিছু, মানে অস্ত্র পাঠানো এবং তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করার চেষ্টা তার ছিল বলে আমি যতটুকু জানি। আর সেটা হচ্ছে যে তাদেরকে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করে তাদেরকে আলাদা একটা দেশের সংগঠন করার, মানে একটা সিস্টেম করতে চেয়েছিল। যাই হোক, বাংলাদেশের উপর যদি কোনো কিছু আঘাত হানার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু 7 সিস্টারের একটা সমস্যা অবশ্যই হতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের মতো আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।